আমি তোমাদের ক্লাস 9-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে দিয়েছে। তাহলে তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে ভালো করে পুরোটা দেখো, এবং যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, একের দাগের একের দাগে হচ্ছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ দিয়েছে। এমসিকিউ 4টে প্রশ্ন আছে। তারপরে দেখো, 2-এর দাগের সত্য বা মিথ্যা, এটাও 4টে করতে হবে। তারপরে 3-এর দাগের দেখো 2টো প্রশ্ন দেয়া আছে। তারপরে 4-এর দাগের আর 5-এর দাগের প্রশ্নটা দেয়া আছে। তাহলে এই তোমাদের প্রশ্ন নিয়ে আমি বলে দিলাম কি কি প্রশ্ন তোমাদের করতে হবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন করতে হবে। তাহলে সবার প্রথমে 1-এর দাগের প্রশ্নগুলোতে আসা যাক। তাহলে 1-এর দাগের প্রশ্নগুলো দেখো এমসিকিউ আছে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 100:101 বলে দিয়েছে। তাহলে শতকরা লাভ বার করতে বলেছে। এবার দেখো, তাহলে ক্রয় মূল্য যদি এখানে 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত বলেছে? 101। তাহলে লাভ কত হবে বলো? তাহলে লাভ বার করতে গেলে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব। বিক্রয় মূল্য 101 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 100। মনে রাখবে, লাভ বার করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হয়। তাহলে 101 থেকে 100 মাইনাস করলে কত পাওয়া গেল? 1%। তাহলে দেখো, এখানে অপশন বি এরটা সঠিক উত্তর। এবার 2-এর দাগের প্রশ্নটায় আসা যাক। কি বলেছে দেখো, বিসিডি ত্রিভুজের অ্যাঙ্গেল বিসিডি 90° এবং বিডি সমান সমান 20 সেমি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি বলেছে 90° এবং বিডি 20 সেমি। বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপির দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। তাহলে দেখো, পাশে আমি বিসিডি ত্রিভুজটা একে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে তাহলে এটা হচ্ছে বিসিডি ত্রিভুজ। তাহলে এটা বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এই কোণটা 90° বলেছে, সি কোণটা 90° বলে দিয়েছে। আর বিডি বাহুর দৈর্ঘ্যটা কত বলেছে দেখো, বিডি বাহুর দৈর্ঘ্য বলেছে 20 সেমি। আর বিডি বাহুর মধ্যবিন্দুটা নিলাম পি। তাহলে বিডি বাহুর মধ্যবিন্দু নেওয়া হলো পি। তাহলে সি এর সাথে পি যুক্ত করলাম, তাহলে সিপির দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। মনে রাখবে, সিপি সমান সমান 1/2 বিসি, বিসি না বিডি, মনে রাখবে। তাহলে বিডিটা কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজের মধ্যবিন্দুটা কি নেওয়া হয়েছে? পি। তাহলে সিপিটা হবে এই অতিভুজের অর্ধেক, তার মানে সিপি হচ্ছে হাফ বিডি। তাহলে হাফ ইন্টু বিডির মান কত বলে দিয়েছে দেখো প্রশ্নে, তাহলে বিডির মান 20 বলে দিয়েছে। তাহলে কাটাকুটি করলে 10 দুগুণী 20, তাহলে সমান সমান 10 সেমি। তাহলে এটা আনসারটা পাওয়া গেল 10 সেমি। দেখো, তাহলে অপশান বি এরটা সঠিক উত্তর হবে। তাহলে এটা 10, অপশান বি এরটা সঠিক উত্তর 10 সেমি। এবার 3-এর প্রশ্নটায় আসা যাক। কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত সেটা বার করতে বলেছে। তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে একটা ঘড়িকে যদি একটা বৃত্তাকার ক্ষেত্র হিসাবে যদি কল্পনা করো, তাহলে এটা একটা বৃত্তাকার ক্ষেত্র, যদি একটা ঘড়িকে একটা বৃত্তাকার ক্ষেত্র হিসাবে কল্পনা করা হলো, তাহলে মিনিটের কাঁটা, তাহলে বলো মিনিটের কাঁটা পুরো ঘড়িটা ঘুরে আসলে 1 ঘন্টা হয়, আর ঘন্টার কাঁটা পুরো ঘড়িটা ঘুরে আসলে 12 ঘন্টা হয়। কারণ এইটা ধরো 12, এইখানে হচ্ছে 6, এটা 3, এটা 9। তাহলে ধরো মিনিটের কাঁটা 12 থেকে আবার 12তে যদি ফিরে আসে তাহলে 1 ঘন্টা কমপ্লিট হবে। আর ঘন্টার কাঁটা ধরো 12 থেকে যদি আবার 12তে আসে তাহলে 12 ঘন্টা সম্পন্ন হবে। তাহলে 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 ঘড়িটা যদি বৃত্তাকার ক্ষেত্র ধরা হয়, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধিটা হচ্ছে 2πr। তাহলে মিনিটের কাঁটার গতিবেগ কত বলো? তাহলে গতিবেগ বার করতে গেলে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে মিনিটের কাঁটা, তাহলে এখানে দেখো পাশে করে দেখাচ্ছি। তাহলে এখানে দেখাচ্ছি দেখো, তাহলে মিনিটের কাঁটার গতিবেগ কত? তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr বাই মিনিটের কাঁটা পুরো, মানে মিনিটের কাঁটা পুরো ঘড়িটা সম্পূর্ণ একবার ঘুরে আসলে হচ্ছে 1 ঘন্টা হয়। তাহলে বাই 1, যে তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় ইস টু, একইভাবে ঘন্টার কাঁটাটা কী হবে বলো? 2πr বাই
12, যেহেতু ঘন্টার কাঁটা হচ্ছে 12 ঘন্টায় পুরো বৃত্তটা মানে পুরো বৃত্তাকার ঘড়িটা হচ্ছে পরিক্রমণ করছে, আর হচ্ছে মিনিটের কাঁটা 1 ঘন্টায়। তাহলে এখানে কত আসছে, তাহলে এখানে 1:1/12, তাহলে 1 যদি 1/12 হয় তাহলে এখানে আনসারটা কত হবে, তাহলে 12 1:1/12, তাহলে 12 যদি লসগু নেওয়া হয় তাহলে 12:1, তাহলে এটাই পাওয়া গেল। দেখো 12 অক্ষে 12:1, তাহলে অপশান ডি এরটা সঠিক উত্তর, তাহলে 12:1 পাওয়া গেল। এবার দেখো ডি এর প্রশ্নটা কি আছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে শ্রেণীর মধ্যবিন্দু 77 বলেছে আর প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বলেছে 10, তাহলে শ্রেণীর নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা বার করতে গেলে দেখো, তাহলে নিম্ন সীমা হবে, তাহলে নিম্ন সীমা বার করতে গেলে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু থেকে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক মাইনাস করব। নিম্ন সীমা যেহেতু বার করছি তাহলে মাইনাস করব, আর ঊর্ধ্ব সীমা বার করতে গেলে সেটা প্লাস করতে হতো। তাহলে এখানে শ্রেণীর মধ্যবিন্দু কত দেওয়া আছে 77 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য কত বলো 10, তাহলে 10-এর অর্ধেক করব, তাহলে 10/2, তাহলে এখানে কত হবে 77 মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে 77 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 77 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 72 পাওয়া গেল। তাহলে এখানে 72 আনসার পাওয়া গেল, তাহলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 72, তাহলে অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। এবার 2-এর দাগেরগুলো দেখো আছে সত্য মিথ্যা। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে, একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে π/2। তাহলে বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে। এবার আমরা জানি কি বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো আমি এখানে সলভ করে দেখাচ্ছি। তাহলে তাহলে এখানে কি বলেছে, তাহলে বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে, তাহলে লিখছি দেখো, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি বলো, বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক, আর হচ্ছে বর্গক্ষেত্রের, তাহলে লিখবো বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহু, তার মানে 4a একক, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a একক। এবার প্রশ্নের দিকে দেখো কি বলেছে, বলেছে বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে। তাহলে কি করব, এবার দুটো সমান করে দেবো, তাহলে 2πr = 4a, তাহলে 2πr = 4a। এবার বলেছে দেখো কোশ্চেনের দিকে দেখো, বলেছে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তার মানে বৃত্তের ব্যাসার্ধটা কি বলো আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a, তাহলে 2πr = 4a। তাহলে এখান থেকে কি করব, তাহলে r/a = 4/2π। দেখো আর এটা গুণ আছে এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে গেল, আর 4 আর 2πটা গুণ আছে এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 4/2π। এখানে 2 দিয়ে 4কে কাটো, তাহলে 2 × 2 = 4, তাহলে কি পাওয়া গেল r/a = 2/π। যেহেতু ভাগ আছে তাই ইস টু করে দিলাম, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত পাওয়া গেল 2/π। দেখো কোশ্চেনে দেওয়া আছে, বলেছে অনুপাতটা বলেছে π/2, তার মানে বিবৃতিটা মিথ্যা, কারণ আনসারটা কত পাওয়া গেল 2/π পাওয়া গেল, এখানে দেওয়া আছে হচ্ছে π/2, তাহলে এটা হচ্ছে বিবৃতিটা হচ্ছে মিথ্যা, তাহলে লিখে দেবো মিথ্যা। পরের প্রশ্নটা আসা যাক। দেখো 2-এর প্রশ্নটা কি বলেছে, 2-এর প্রশ্নটা বলেছে 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900 টাকা। তাহলে 10% ছাড় দিয়ে বিক্রি করায় বইটার বিক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, তাহলে বইটির ধার্য মূল্য হবে বলেছে 1000 টাকা। তাহলে দেখো আমি সলভ করে দেখাচ্ছি, তাহলে 10% ছাড় দিচ্ছে, পার্সেন্ট মানে সবসময় 100-র ওপর নির্ণয় করতে হয়, তার মানে ধরো বইটির যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে বইটি হচ্ছে বিক্রয় করবে হচ্ছে 90 টাকায়, যেহেতু 10% ছাড়, তাহলে আমাদের ধার্য মূল্যটা নির্ণয় করতে হবে। তাহলে তাহলে দেখো তাহলে কি করব, তাহলে একদিকে হচ্ছে লিখবো হচ্ছে বিক্রয় মূল্য, আর একদিকে হচ্ছে ধার্য মূল্য। তাহলে বিক্রয় মূল্য একদিকে লিখছি বিক্রয় মূল্য, একদিকে লিখলাম বিক্রয় মূল্য, আর একদিকে লিখছি হচ্ছে ধার্য মূল্য।
তাহলে বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, তাহলে বিক্রয় মূল্য, তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া আছে? 10%। তাহলে বিক্রয় মূল্য 90, তখন ধার্য কত, বইটির দাম কত টাকা ধার্য করা হয়েছে? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 হলে ধার্য মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য বলো কত বলে দিয়েছে? 900। তাহলে বিক্রয় মূল্য 900 হলে ধার্য মূল্য কত সেটা বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের সাথে ধার্য মূল্যের হচ্ছে সরল সম্পর্ক, তাহলে সমানুপাতটা কি হচ্ছে? 90:900 100 কোশ্চেন মার্ক জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সমানুপাতটি সাজালাম 90:900 100 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ধার্য মূল্যটা কত হবে? তাহলে ধার্য মূল্য হবে সমান সমান, দেখো এটা চতুর্থ পদ বার করব, চতুর্থ পদ বার করতে গেলে দ্বিতীয়কে তৃতীয় দিয়ে গুণ করব, মানে 900কে 100 দিয়ে গুণ করে প্রথম পদ দিয়ে ভাগ করব, প্রথম পদটা আছে 90। এবার কাটাকুটি করে নিচ্ছি, 0 0 কাটা গেল, 9কে 90 দিয়ে কাটলে 9 10কে 90, তাহলে 100-র সাথে 10 গুণ করলে 1000, তাহলে উত্তর বেরালো 1000 টাকা। তাহলে ধার্য মূল্যটা দেখো, কোশ্চেনে দেখো ধার্য মূল্যটা কত বলেছে। ধার্য মূল্যটা বলেছে, এখানে বলেছে 10% ছাড় দিয়ে বিক্রি করায় বিক্রয় মূল্য 900 টাকা হলে ধার্য মূল্য 1000 টাকা, তার মানে 1000 টাকাই বেরালো। তাহলে বিবৃতিটা হলো সত্য। নেক্সট দেখো কি বলেছে, একটি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। তাহলে কি বলছে, একটি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। দেখো আমি এটা চিত্র এঁকে দেখাচ্ছি। তাহলে একটা ট্রাপিজিয়াম আঁকছি। তাহলে ধরো একটা ট্রাপিজিয়াম, তাহলে এটা ট্রাপিজিয়াম আঁকলাম। তাহলে ট্রাপিজিয়াম আঁকলাম। এবার কি বলেছে প্রশ্নে, ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ। তাহলে তির্যক এই দুটো বাহু, এইটা হচ্ছে ট্রাপিজিয়ামের এই দুটো বাহু হচ্ছে তির্যক বাহু, তাহলে এই দুটোর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ এটা। তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ কি বলেছে, সমান্তরাল বাহু দুটির সমান্তরাল, আর এই বাহু দুটো হচ্ছে সমান্তরাল বাহু, তার মানে এই দুটো সমান্তরাল বাহুর সমান্তরাল হচ্ছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার মানে বিবৃতিটা হচ্ছে সত্য। তাহলে লিখে দেবো বিবৃতিটা হচ্ছে সত্য, তাহলে এটা সত্য বিবৃতি। 4 প্রশ্নটায় আসা যাক, দেখো কি বলেছে, একটি শ্রেণীবিন্যাসিত রাশি তথ্যে কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। তাহলে কি বলছে, তাহলে কোনো শ্রেণীবিন্যাস রাশিতত্ত্বের পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে বলা হয় ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব। তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যে হবে, কারণ পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে গেলে শ্রেণী পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে বলেছে শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাত, তাহলে মনে রাখবে পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণী পরিসংখ্যা ও শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় পরিসংখ্যা ঘনত্ব। কি পাওয়া গেল, বিবৃতিটা হচ্ছে মিথ্যা, তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। এবার দেখো 3 দাগের প্রশ্নগুলোতে আসা যাক। 3 দাগের প্রথম প্রশ্নটা কি আছে, একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ, পিকিউ এর দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেল এপিকিউ এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তাহলে আমি হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করছি, তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে ধরে নাও এবিসি একটা সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এটা এ বি সি। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি, তাহলে এ বি বিসি আর সি এ 3টে বাহুর দৈর্ঘ্যই বলে দিয়েছে 8 সেমি। এবার কি বলেছে, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু পি আর কিউ। তাহলে ধরো এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, তাহলে পি ও কিউ
এবার কি বলেছে, পি কিউ এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে, আর অ্যাঙ্গেল হচ্ছে এ পি কিউ, এই অ্যাঙ্গেলটা কত সেটা বার করতে বলেছে। তাহলে এপি সরি পি কিউ সমান সমান কত এইটা বার করতে হবে, আর অ্যাঙ্গেল এ পি কিউ সমান সমান কত সেটা বার করতে হবে। তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্য আর অ্যাঙ্গেল এ পি কিউ এর মানটা কত সেটা বার করতে হবে। এবার দেখো কি দেয়া আছে, ত্রিভুজের হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 বলে দিয়েছে, তার মানে এ বি সমান সমান বিসি সমান সমান সিএ, এই তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য লিখলাম, এ বি সমান সমান বিসি সমান সমান সিএ সমান সমান 8 সেমি। এইবার দেখো পি কিউ, পি কিউ বাহুটা হচ্ছে এবার আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে পি কিউটা কি হবে, বিসি এর সমান্তরাল, আর পি কিউটা হবে বিসি এর হচ্ছে অর্ধেক। তাহলে কি লিখবো, সুতরাং লিখবো পি কিউ সমান সমান হাফ অফ বিসি। তাহলে পি কিউ হচ্ছে বিসি এর অর্ধেক। এবার তাহলে সমান সমান দিয়ে লিখবো হাফ ইন্টু বিসি বাহুর মান কত দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে 8। তাহলে 2 দিয়ে 8কে কাটলে 4 দুগুণি 8। তাহলে পি কিউর মানটা কত পাওয়া গেল, 4 সেমি। তাহলে পি কিউর, তাহলে প্রথম একটা কোশ্চেনে আনসার বেরিয়ে গেল, তাহলে পি কিউর মান পাওয়া গেল 4 সেমি। এইবার হচ্ছে দেখো, এইবার কি বলেছে, এইবার হচ্ছে বলেছে অ্যাঙ্গেল এ পি কিউ। তাহলে এ পি কিউ এই অ্যাঙ্গেলটার মান সেটা কত সেটা বার করব। এবার দেখো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, তিনটে কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি লিখবো বলো, তাহলে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এ বি সি হচ্ছে 60 ডিগ্রি পাওয়া গেল। এইবার দেখো, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেল এ পি কিউ এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। এবার দেখো পি কিউ আর বিসি হচ্ছে সমান্তরাল, তাহলে পি কিউ আর বিসি হচ্ছে সমান্তরাল। তাহলে পি কিউ আর বিসি যদি সমান্তরাল হয়, তাহলে এদের ছেদক হচ্ছে কি এবি। তাহলে এদের ছেদক যদি এবি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ হচ্ছে, অনুরূপ কোণ হচ্ছে। তা আবার বলছি, পি কিউ আর বিসি হচ্ছে সমান্তরাল এবং এদের ছেদক হচ্ছে এবি। তার মানে এই দুটো হচ্ছে কি কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমরা কি বলেছি, অনুরূপ কোণ, দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে অনুরূপ কোণগুলো সমান হয়। তার মানে নিশ্চয়ই অ্যাঙ্গেল এপি কিউ কত হবে, 60 ডিগ্রি। তাহলে সেটাই লিখবো। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এপি লিখবো অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এ পি কিউ সমান সমান 60 ডিগ্রি। পাশে লিখে দেবো যেহেতু অনুরূপ কোণ, যেহেতু অনুরূপ কোণ বলে এটা হচ্ছে সমান। তাহলে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এপি কিউ সমান। তাহলে তাহলে অ্যাঙ্গেল এপি কিউ এর মানটা কত বেরালো, 60 ডিগ্রি। 3-2 প্রশ্নটা কি আছে, 3-2 প্রশ্নটা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে, দেখো আমি অঙ্কটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হলো, তাহলে ধরে নিচ্ছি, মনে করি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, হচ্ছে এ একক ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম। এইবার কি লিখব, তাহলে এ একক। এবার সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, ফর্মুলাটা কি বলো, √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ধরেছি।
এইবার প্রশ্নে কি বলেছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, দেখো প্রশ্নে কি বলে দেওয়া আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হলো। তাহলে আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ একক, তাহলে এখন 4 গুণ করলে তাহলে লিখব সুতরাং এখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে 4 গুণ করা হলো, আগে ছিল এ, তাহলে এ এর 4 গুণ করলে 4a একক, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4a একক। তাহলে লিখব সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4a², তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার, এখানে এ কত, এখানে এ হলো 4a, তাহলে 4a তার হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, 4a তার হোল স্কোয়ার, এত বর্গ একক। এবার দেখো এটা ভাঙিয়ে দিচ্ছি, তাহলে √3/4 ইন্টু 4a তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16 স্কোয়ার, এত বর্গ একক। এবার কাটাকুটি করব, 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, তাহলে কত পাওয়া গেল 4√3, তাহলে কত পাওয়া গেল 4√3 স্কোয়ার, এত বর্গ একক পাওয়া গেল। 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, তাহলে 4√3 স্কোয়ার পাওয়া গেল। এবার প্রশ্নে কি বলেছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, তাই লিখব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। দেখো এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়েছে, 4√3 স্কোয়ার, আর আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত ছিল, √3/4 স্কোয়ার, তাহলে মাইনাস করে দেবো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 4√3 স্কোয়ার মাইনাস √3/4 স্কোয়ার, এটা মাইনাস করে দিলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পেল এত বর্গ একক, এত বর্গ একক। এবার এখান থেকে কি করব, এখান থেকে নিচে দেখো 4 আছে, তাহলে 4টা লসগু নিয়ে নিলাম, তাহলে কত হবে 4 4 16 √3 স্কোয়ার মাইনাস 4 মিলে গেল, তাহলে কি হবে √3 স্কোয়ার, বোঝা গেল। তাহলে এখান থেকে 4 লসগু নিলে 4 4 16 √3 স্কোয়ার, আর 4 4 মিলে গেলে √3 স্কোয়ার, এত বর্গ একক। তাহলে 16√3 স্কোয়ার থেকে শুধু √3 স্কোয়ার মাইনাস করলে কত পাওয়া যাবে বলো, 16√3 স্কোয়ার থেকে একটা √3 স্কোয়ার মাইনাস করলে 15√3 স্কোয়ার/4, এত বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবার শতকরা কত বৃদ্ধি পেল সেটা বার করতে হবে, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান সমান 15√3 স্কোয়ার/4, কতর মধ্যে বলো, কতর মধ্যে, মোট ক্ষেত্রফলটা কত ছিল, মোট ক্ষেত্রফলটা ছিল √3/4 স্কোয়ার, তাহলে বাই দিয়ে লিখব, বাই দিয়ে হচ্ছে √3/4 স্কোয়ার। এবার যেহেতু শতকরায় বার করছি তাই ইন্টু 100, পুরোটা ব্র্যাকেটে রেখে বাইরে পার্সেন্ট চিহ্ন দিলাম। এবার দেখো এবার ভাঙিয়ে দিচ্ছি, তাহলে 15√3 স্কোয়ার/4, একটা ভাগ আছে, ভাগটা যদি উল্টে দিই, তাহলে ভাগটা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, তাহলে 4টা ওপরে চলে গেল, আর নিচে হচ্ছে √3 স্কোয়ারটা নিচে চলে গেল ইন্টু 100, পুরোটা ব্র্যাকেটে রেখে বাইরে পার্সেন্ট দিলাম। এবার এই 4 কাটা গেল, এই √3 কাটা গেল, স্কোয়ার কাটা গেল, তাহলে 15 ইন্টু 100, তাহলে 15-র সাথে 100 গুণ করলে 1500, তাহলে কত পাওয়া গেল, তাহলে 1500%, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, 1500% বৃদ্ধি পেল। দেখো এবার দেখো 4 দাগের প্রশ্নটা কি আছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। তাহলে আয়তলেখ অঙ্কন করতে বলেছে, একদিকে আছে শ্রেণী, একদিকে আছে পরিসংখ্যা। তাহলে একদিকে দেখো দেয়া আছে শ্রেণী, আর একদিকে হচ্ছে পরিসংখ্যা। তাহলে শ্রেণী কত দেয়া আছে, 1 থেকে 10, পরিসংখ্যা বলে দিয়েছে 8, আবার দেখো 11 থেকে 20 তখন বলেছে 3, 21 থেকে 30 6, 31 থেকে 40 12, 41 থেকে 50 2, আর 51 থেকে 60 বলে দিয়েছে 7। তাহলে আমার দেখো এখানে 1 থেকে 10, আবার এখানে 11 থেকে 20, তাহলে 10 আর 11-র মাঝে এক ঘরের পার্থক্য আছে, তার মানে আমাদের অঙ্কটা আমি করে দেখাচ্ছি তোমাদের। তাহলে একদিকে লিখবো শ্রেণী,
একদিকে লিখব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, আর একদিকে লিখব হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা। এবার দেখো কত বলেছে, কোশ্চেনে দেখো শ্রেণী বলেছে 1 থেকে 10, তাহলে শ্রেণী দেওয়া আছে 1 থেকে 10, তাহলে শ্রেণী 1 থেকে 10, তখন তখন পরিসংখ্যাটা কত দেওয়া আছে, পরিসংখ্যাটা দেওয়া হচ্ছে 8। তাহলে শ্রেণী সীমানাটা কি বলেছি, এক ঘরের পার্থক্য, তার মানে এক ঘরের পার্থক্য হলো 0.5 ব্যবধান, তাহলে 1-এর 0.5 আগে হচ্ছে 0.5 থেকে 10.5 শ্রেণী সীমানাটা পাওয়া গেল। তারপরে দেখো কত আছে, তারপরে হচ্ছে 11 থেকে 20, তাহলে 11 থেকে 20 দেওয়া আছে, তাহলে 11 থেকে 20, তাহলে 11 থেকে 20 তখন হচ্ছে পরিসংখ্যাটা বলে দেওয়া আছে, তাহলে 11 থেকে যখন 20 দেওয়া আছে তখন পরিসংখ্যাটা বলেছে 3, তাহলে এটা পার্থক্য হবে কত, মানে শ্রেণীর সীমানাটা কত হবে 10.5 থেকে 20.5, 10.5 থেকে 20.5। এরপরে দেখো কত আছে 21 থেকে 30, তাহলে 21 থেকে 30 দেওয়া আছে, তখন পরিসংখ্যাটা আছে হচ্ছে 6, তাহলে শ্রেণী সীমানাটা তখন হবে 20.5 থেকে 30.5, তাহলে 20.5 থেকে 30.5। এরপর কি আছে 31 থেকে 40, তাহলে 31 থেকে 40, তখন পরিসংখ্যাটা 31 থেকে 40-এর পরিসংখ্যাটা দেওয়া আছে 12, তাহলে এটা শ্রেণী সীমানাটা হবে 30.5 থেকে 40.5। তারপরে হচ্ছে 41 থেকে 50, 41 থেকে 50, আর পরিসংখ্যাটা বলেছে 2, পরিসংখ্যাটা দেওয়া আছে 2, তাহলে এটা শ্রেণী সীমানাটা কত হবে 40.5 থেকে 50.5। আর সর্বশেষ শ্রেণীটা কি দেওয়া আছে, সর্বশেষ শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60, তাহলে 51 থেকে 60 দেওয়া আছে, তখন শ্রেণী সীমানাটা কত হবে, শ্রেণী সীমানাটা হবে 50.5 থেকে 60.5। তখন এর পরিসংখ্যাটা দেওয়া আছে 7, তখন এর পরিসংখ্যাটা দেওয়া আছে 7। তাহলে আমি পরিসংখ্যা বিভাজন তালিকাটা বার করে ফেললাম। এবার হচ্ছে দেখো আমি গ্রাফে আমি করে দেখাচ্ছি। তাহলে তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ, গ্রাফে হচ্ছে আমি এটা করে দেখিয়েছি তোমাদের। তাহলে সবার প্রথমে কি করেছি দেখো, সবার প্রথমে দুটো অক্ষ টানলাম, একটা এক্স অক্ষ, তাহলে এই বরাবর, তাহলে সবার প্রথমে হচ্ছে দুটো অক্ষ টানা হলো, একটা এক্স অক্ষ টানা হলো আর এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ টানা হলো, তাহলে দুটো অক্ষ টানা হলো, তাহলে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এইবার এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণী নেওয়া হলো আর ওয়াই অক্ষ বরাবর নেওয়া হলো পরিসংখ্যা। এবার দেখো তাহলে শ্রেণী সীমানাটা দেখে নাও, তাহলে শ্রেণী সীমানাটা 0.5 থেকে 10.5, তারপরে 10.5 থেকে 20.5 দেওয়া আছে, আর পরিসংখ্যাগুলো বলে দিয়েছে 8, 3, 6, 12, 2, 7। তাহলে দেখো তাহলে শ্রেণী বরাবর নিয়েছি, তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীগুলো নেওয়া হয়েছে 0.5, তারপরে 10.5, 20.5, 30.5, 40.5, 50.5, 60.5, প্রত্যেকটা দেখো 10 ঘর করে নেওয়া হয়েছে। তাহলে তাহলে 10 ঘর করে এগিয়েছি, মানে 5 ঘর হচ্ছে 10 ঘরের সমান নেওয়া হয়েছে। তাহলে এখানে 0.5-এর 5 ঘর পরে নেওয়া হলো 10.5, আবার তার 5 ঘর পরে নেওয়া হলো 20.5, তাহলে 5 ঘর হচ্ছে 10 এককের সমান নেওয়া হয়েছে। এবার দেখো পরিসংখ্যা প্রত্যেকটা বাহুকে 1 একক ধরা হয়েছে। তাহলে একইভাবে তাহলে 1 একক ধরা হয়েছে, তাহলে 2, 3, এখানে 6, তারপরে হচ্ছে 7, 8 আর 12, যেরকম পরিসংখ্যাগুলো বলে দিয়েছে সেগুলো হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর নিয়ে নিলাম, এটা হচ্ছে পরিসংখ্যা। এবার দেখো 10.5 থেকে 0.5 থেকে 10.5, তাহলে দেখে নাও 0.5 থেকে 10.5 হচ্ছে, তখন পরিসংখ্যাটা কত বলেছে, তখন পরিসংখ্যাটা দেওয়া আছে 8, তাহলে আমি এখানে বসালাম, তাহলে 0.5 থেকে 10.5 পর্যন্ত, তাহলে 8 ঘর ওপরে ওঠালাম, 8 ঘর পর্যন্ত, তাহলে 0.5 থেকে 10.5 গেল, তাহলে এটা একটা আয়তলেখ অঙ্কন করলাম।
ঠিক একইভাবে দেখো 10.5 থেকে 20.5 হচ্ছে পরিসংখ্যাটা 3 দেওয়া আছে, তাহলে 10.5 থেকে 20.5 হচ্ছে 3, তাহলে 3 ঘর পর্যন্ত গেল, তাহলে 10.5 থেকে 20.5 হচ্ছে 3 ঘর গেল। একইভাবে 20.5 থেকে 30.5 সেটার পরিসংখ্যা বলে দিয়ে, সেটার পরিসংখ্যা 6 বলেছে, সেটার পরিসংখ্যা দেখো 20.5 থেকে 30.5 6, তাহলে সেটা হচ্ছে 6 ঘর গেল। একইভাবে 30.5 থেকে 40.5 হচ্ছে 12 ঘর পর্যন্ত গেল। দেখো এটা 12 ঘর বলে দিয়েছে, 30.5 থেকে 40.5 হচ্ছে 12। তারপরে হচ্ছে দেখো 40.5 থেকে 50.5 হচ্ছে 3 ঘর, তাহলে 3 ঘর পর্যন্ত গেল। আর সবার শেষ সবার শেষেরটা কি 50.5 থেকে 60.5, এইটার পরিসংখ্যাটা দেখো কত বলেছে 7, তাহলে এটা হচ্ছে 7 ঘর পর্যন্ত গেল, তাহলে এটা হচ্ছে 7 ঘর পর্যন্ত গেল। তাহলে এটা হচ্ছে আমার আয়তলেখ অঙ্কন করে ফেললাম। তাহলে এইভাবে তোমরা আয়তলেখ অঙ্কনটা করবে। দেখো 5 দাগের শেষ প্রশ্নটা কি দেয়া আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এটা দেখো আমি তোমাদের হচ্ছে অঙ্কের হচ্ছে টেক্সট বই 182 পৃষ্ঠায় উপপাদ্য 24 নম্বর, এটা উপপাদ্য। আমি তোমাদের বই থেকে আমি উপপাদ্যটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বলেছে, তাহলে দেখো কি বলেছে, উপপাদ্যটা দেয়া আছে, তাহলে ত্রিভুজ ও কোনো সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমি এই 2 নম্বর যে চিত্রটা সেটা দিয়ে হচ্ছে বুঝাচ্ছি, 1 নম্বরটা দিয়ে বুঝাচ্ছি না, 2 নম্বর দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে সবার প্রথমে দেখো প্রদত্ত কি দেয়া আছে, ত্রিভুজ এবিসি ও সামন্তরিক এবিডিই। তাহলে এখানে ছবিতে দেখে নাও, এ বি সি একটা ত্রিভুজ, আর সামন্তরিক এখানে দেখো সামন্তরিকটা হচ্ছে এ বি ডিই। তাহলে ত্রিভুজ এবিসি ও সামন্তরিক এবিডিই একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে, এবি ও ইডি এর মধ্যে অবস্থিত। তাহলে এবি আর সিডি এর মধ্যে না, তাহলে এটা 2 নম্বর চিত্র অনুযায়ী তাহলে একই সমান্তরাল যুগল কিসের মধ্যে অবস্থিত বলো, এবি ও ইডি এর মধ্যে অবস্থিত। তোমরা এইটা পড়বে, তাহলে একই সমান্তরাল যুগল এবি ও ইডি এর মধ্যে অবস্থিত। তাহলে দেখো এ বি সি সামন্তরিক আর এ বি ডিই একটা হচ্ছে, এবিসি হচ্ছে ত্রিভুজ আর এ বি ই ডি হচ্ছে সামন্তরিক, এই দুটো হচ্ছে একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল এবি আর ইডি এর মধ্যে অবস্থিত। এবার প্রামাণ্য বিষয়টা কি প্রমাণ করতে হবে বলো, তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে সামন্তরিক এ বি ডি এর ক্ষেত্রফলের অর্ধেক, তাই ত্রিভুজ এবিসি হাফ অফ সামন্তরিক এ বি ডিই, সেটাই বলেছে। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এ বি ডিই সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবার দেখো এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা কি করলাম দেখো, তাহলে অঙ্কনটা হচ্ছে এ বিন্দু দিয়ে, তাহলে এ বিন্দু দিয়ে কি করলাম, এ বিন্দু দিয়ে হচ্ছে বিসি এর সমান্তরাল, তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, তাহলে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো ভালো করে দেখো, তাহলে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরলরেখা কি টানলাম এফ, যা বর্ধিত ডিই কে দেখো এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দু থেকে এফ হচ্ছে বিসি এর সমান্তরাল সরলরেখা হচ্ছে টানলাম। এইবার প্রমাণটা দেখো, তাহলে প্রমাণটা কি বলেছে, এ বি সি এফ চতুর্ভুজের, তাহলে এ বি সি এফ চতুর্ভুজের ছবিটা দেখে নাও, এ বি সি এফ এ একটা চতুর্ভুজ, তাহলে এ বি সি এফ চতুর্ভুজের এ বি আর এফ সি হচ্ছে সমান্তরাল, দেখো ছবিতে, তাহলে এ বি এখানে এ বি আর হচ্ছে এফ সি এইটা হচ্ছে সমান্তরাল, তাহলে এ বি আর এফ সি হচ্ছে সমান্তরাল, আর এ এফ আর বিসি হচ্ছে সমান্তরাল। এখান থেকে তাহলে এ এফ আর হচ্ছে বিসি হচ্ছে সমান্তরাল, কারণটা কি, আমরা হচ্ছে বিসি এর সমান্তরাল সরলরেখা এ এফ অঙ্কন করলাম, তাহলে এ এফ সমান্তরাল বিসি। এবার আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল সেই চতুর্ভুজটা একটা সামন্তরিক, তাহলে এখানে দেখো এ বি সি এফ যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা একটা সামন্তরিক পাওয়া গেল, তাই লিখলাম সুতরাং এ বি সি এফ একটি সামন্তরিক।
এবার দেখো সামন্তরিক এ বি সি ডি, সামন্তরিক এ বি সি ডি ও সামন্তরিক এ বি সি এফ। তাহলে ছবিতে দেখে নাও। তাহলে সামন্তরিক এ বি, এখানে দেখো সামন্তরিক হচ্ছে এ বি সি ডি, এ বি সি, সরি, সামন্তরিক সামন্তরিক এ বি সি ডি না, এখানে এখানে দেখো সামন্তরিক হচ্ছে এ বি সি এফ আর এখানে এ বি ডি ই। তাহলে ছবিতে দেখো এ বি ডি ই এই একটা সামন্তরিক, আর একটা কি সামন্তরিক পাওয়া গেল, এ বি সি এফ। এই দুটো সামন্তরিকের একই ভূমি এ বি। তাহলে এই দুটো সামন্তরিকের দেখো ভূমিটা হচ্ছে একই এ বি ও একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল এ বি আর এফ ডি এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে তোমরা কি লিখবে, সামন্তরিক, সামন্তরিক হচ্ছে এ বি সি ডি না, আমি 2 নং অনুযায়ী তাহলে লিখবে সামন্তরিক এ বি, এ বি ডি ই। তাহলে এখানে লিখবে এ বি ডি ই। তাহলে এখানে লিখবে এ বি ডি ই। তাহলে এ বি ডি ও সামন্তরিক এ বি সি এফ এর একই ভূমি ও একই সমান্তরাল যুগল এ বি আর এফ ডি এর মধ্যে অবস্থিত। তাহলে অবস্থিত হলে এবার আমরা জানি দুটো সামন্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে সামন্তরিক দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে সুতরাং কি লিখতে পারি, এখানে দেখো সামন্তরিকটা হচ্ছে, এখানে সামন্তরিকটা কি বললাম, এ বি ডি ই আর একটা হচ্ছে এ বি সি এফ। তাহলে সুতরাং এ বি ডি ই সামন্তরিকের ক্ষেত্রফল আর এ বি সি এফ এর সামন্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এটা এখানে সামন্তরিকটা হবে এ বি ডি ই। তাহলে এ বি ডি ই। তাহলে এ বি ডি সামন্তরিকের ক্ষেত্রফল আর এ বি সি এফ সামন্তরিকের ক্ষেত্রফলের সমান হলো। আবার দেখো সামন্তরিক এ বি সি এফ, ছবিতে দেখে নাও। তাহলে সামন্তরিক এ বি সি এফ, এই সামন্তরিকের হচ্ছে, এই সামন্তরিকের কর্ণটা কি এসি। তাহলে এ বি সি এফ সামন্তরিকের হচ্ছে এসি কর্ণ। তাহলে সেটাই বলেছে। তাহলে সামন্তরিক এ বি সি এফ এর হচ্ছে কর্ণ এসি। তাহলে ত্রিভুজ এবিসি, তাহলে সামন্তরিক এ বি সি এফ এর এসি যদি কর্ণ হয়, এবার আমরা জানি কি সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সর্বসমতিভুজে ভাগ করে। তাহলে এ বি সি এফ এর এসি হচ্ছে কর্ণ। তাহলে দেখো এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি পাওয়া গেল। তাহলে ত্রিভুজ এ বি সিটা হচ্ছে এ বি সি এফ সামন্তরিকের অর্ধেক হবে। তাহলে সেটাই এখানে দেওয়া আছে দেখো। তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে হাফ অফ সামন্তরিক এ বি সি এফ। এবার আমরা কি জানি, এ বি সি এফ সামন্তরিক আর এ বি ডি সামন্তরিক হচ্ছে সমান। তাহলে লিখে দিলাম হাফ অফ সামন্তরিক এ বি সি এফ এর জায়গায় কি লিখলাম, এ বি ডি ই। তাহলে সামন্তরিকটা লিখলাম এ বি ডি ই। সুতরাং এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে, তাহলে এবিডি সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হচ্ছে সামন্তরিক এবিডি, সামন্তরিক এবিডি এর অর্ধেক পাওয়া গেল। এটাই হচ্ছে প্রমাণিত। এই অবধি তোমরা ভালো করে এইখান থেকে টেক্সট বই থেকে এটা ভালো করে তোমরা একটু দেখে নেবে।